আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের সাজেশনের একটা ফাটাফাটি ক্লাস নিব। আজকে আমি পড়াবো কম, তোমরা 2 বছরে যে পড়েছো এ থেকে তোমাদের গাইডলাইন হিসেবে যে প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতে গুরুত্বপূর্ণ এবং খ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এবং যেই টপিক থেকে যেই প্রেক্ষাপট থেকে আমাদের উদ্দীপক হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে কি করবো আজকে শেয়ার করব। ঠিক আছে, সবাই তাহলে সবাই জয়েন করো ক্লাসে জয়েন করে সবার আগে শেয়ার দিয়ে দাও। সবার আগে কি করে দাও? শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, সবাই শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। আমি ক্লাসের দিকে চলে যাব, পড়ার দিকে চলে যাব, বেশি লেট করব না। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, সবাই সবাই তোমরা যারা যুক্ত হয়েছো সবাই ক্লাসটা দ্রুত শেয়ার দিয়ে দাও, তাহলে আমি সামনে আগাবো। আলমগীর হোসেন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? বাকিরা সবাই যুক্ত হয়ে যাও, বাকিরা সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও, সবাই সবাই যুক্ত হয়ে যাও। আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ একটা সাজেশন ক্লাস হতে যাচ্ছে। অর্থনীতি দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাস হতে যাচ্ছে। সবাই শেয়ার করে দাও। যে কতজন তোমরা লাইভে যুক্ত হয়েছো সবাই শেয়ার করে দাও। কি করে দাও? সবাই শেয়ার করে দাও, সবাই। আচ্ছা দেখো, অর্থনীতি দ্বিতীয় পত্রে আমরা প্রথম অধ্যায় থেকে এমসিকিউ দেখবো, যে এমসিকিউ গুলো আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে এবং যেই প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আসে এই প্রশ্নগুলো আমরা দেখবো। এবারও বিভিন্ন বোর্ডে তোমরা যেই বোর্ডে আসো এই প্রশ্নগুলো থেকে ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা দেখি তাহলে আমরা এমসিকিউ প্রশ্নগুলা। কোন যুগে বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়? একটু তোমরাই বলো। হ্যাঁ, এটা এখন কন্টিনিউ কি? জি, আচ্ছা আচ্ছা, যার এই সাবজেক্ট নাই, তোমার বন্ধু বা বান্ধবীর, হ্যাঁ ইমরোজ, ইমরোজ ইমরোজ আবরিল আয়রা, তোমার বান্ধবী বা বন্ধুকে তুমি শেয়ার করে দাও, মেনশন করে দাও যার অর্থনীতি আছে। ঠিক আছে, আচ্ছা একটু সবাই কমেন্ট করো। শেয়ার ডান ভাই আলমগীর হোসেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমরা কমেন্ট করে অ্যান্সারটা জানাই দিই। কোন যুগে বাংলা কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়? বলো। ঠিক আছে, এই যুগটা শুরু হয়েছিল 1200 থেকে 1757 সাল পর্যন্ত। ঠিক আছে, বলো। 1200 থেকে 17 সাল পর্যন্ত এই যুগটা ছিল মুসলিম যুগ, প্রাচীন যুগ, ইংরেজ যুগ, পাকিস্তান যুগ। বলো, আমি বলে দিলাম, হিন্স দিয়ে দিলাম। সবাই শেয়ার করে দাও, ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সব জায়গায় শেয়ার করে দাও। তোমাদের বন্ধুদেরকে যে জায়গায় তোমরা গসিপ করো ওই জায়গায় দিয়ে দাও। কারণ আজকে অর্থনীতির দ্বিতীয় পত্রের এমসিকিউ খ প্রশ্ন উদ্দীপক কোথা থেকে হবে একদম এ টু জেড তোমাদের 70 থেকে 80 মার্ক কিভাবে তোমরা কমন পাবা এর একটা বন্দোবস্ত ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের মুসলিম যুগ। এটা হচ্ছে কি আমাদের মুসলিম যুগে কি হয়েছিল? আমাদের বাংলায় কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করা যায়। আর এই মুসলিম যুগটা কত ছিল? 1200 থেকে 1757 সাল পর্যন্ত। 1757 সাল পর্যন্ত সিরাজউদ্দৌলার পতন হওয়ার আগ পর্যন্ত, যখন আমাদের স্বাধীনতার সূর্য কি হয়ে গেছিল? অস্তমিত হয়ে গেছিল। এর আগ পর্যন্ত 1200 থেকে 1757 সাল পর্যন্ত কি ছিল? মুসলিম যুগ। আর এই মুসলিম যুগেই বাংলায় কৃষি অর্থনীতির কি হয়? প্রাধান্য লক্ষ্য করা যায়। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? গুড, আলমগীর সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে এরপরে দেখো, বাংলাদেশের ভৌগোলিক আয়তন হলো, দেখো এটা এটা তোমরা অনেকে জানো, এটা একদম ছোটবেলা ক্লাস 4-5 থেকে তোমরা জানো। 1,47,570 বর্গ কিলোমিটার, 1,49,570, 1,51,570 বর্গ কিলোমিটার, এটা সবাই জানো। 1,47,570 বর্গ কিলোমিটার। ঠিক আছে, আমাদের ভৌগোলিক আয়তন। এখন বলো যে বাংলাদেশের যে সীমারেখা আছে এটা কত? এটা একটু সবাই কমেন্ট করো। সীমারেখার দৈর্ঘ্য, সীমা রেখার দৈর্ঘ্য, সীমারেখা, এই সীমারেখা কত কিলোমিটার? বলো। বাংলাদেশের মোট সীমারেখা বলো কত? বাংলাদেশের মোট সীমারেখা কত? বলো। আমি অপশন দিতেছি, তোমরা বলো। দেখি তোমরা পারো। 5,238 কিলোমিটার, 5,138 কিলোমিটার, গ 5,538 কিলোমিটার, আর ঘ হচ্ছে ধরো 3,547 কিলোমিটার। বলো
কোনটা হবে বলো দেখি? ক খ গ ঘ। বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? সবাই কমেন্ট করো, সবাই এটা বলে দাও, তোমরা কমেন্ট করে বলে দাও যে এত কিলোমিটার। কমেন্ট করে বলে দাও বাংলাদেশের সীমারেখা, এটা কমন। ভৌগোলিক আয়তন মনে করো, ধরো ঢাকা বোর্ডে আসছে, কিন্তু যশোর বোর্ডে আসবে কি আমাদের বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য কত? ঠিক আছে, বলো। 5238 কিলোমিটার, 5138 কিলোমিটার, 5538 কিলোমিটার, 3547 কিলোমিটার। সবাই কমেন্ট করো। বি, বি বলেছ কে? আবার আবার সবাই 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 শেয়ার করে দাও। বিলিভ করো, যে প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়েছি এই প্রশ্নগুলোই বারবার ঘুরিয়ে, এই যে আমি এর মধ্যে আরেকটা প্রশ্ন আনলাম, যে কোনো একটা প্রশ্ন আসবে, হয় ভৌগোলিক আয়তন নয় সীমারেখা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, মারজান হোসেন প্রথম চ্যাপ্টার, এটা বাংলাদেশ অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। আচ্ছা এটা হচ্ছে 5138 কিলোমিটার, যে খ বলেছ সঠিক হয়েছে। আচ্ছা এরপরে আসো, এরপরে আসো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বলো দেখি, কে কে পারো, কে কে পারো দেখি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? 20°34' থেকে 20°38' উত্তর অক্ষাংশ। খ 20°34' থেকে 26°38' উত্তর অক্ষাংশ। গ 26°38' থেকে 20°38' উত্তর অক্ষাংশ। 34°20' থেকে 20°43' উত্তর অক্ষাংশ। বলো, সবাই কমেন্ট করো কোনটা হবে। সবাই সবাই, এই মেবি কোনো অ্যান্সার না, একদম একদম মানে কি পুরোপুরি শিওর হয়ে বলতে হবে। সবাই সবাই করো সবাই। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? উত্তর অক্ষাংশে কত বলো সবাই। এ মেবি, বাকিরা বাকিরা সবাই দেখি, বাকিরা সবাই দেখি কমেন্ট করো। বাকিরা 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 সবাই। এই প্রশ্নটা ভূগোলের মতোই মনে হচ্ছে, এই জন্য জিজ্ঞেস করতেছে এটা কি ভূগোল নাকি? না ভূগোল না, এটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 20°34' থেকে 20°38' উত্তর অক্ষাংশ। ঠিক আছে, এটা মনে রাখতে পারো এভাবে যে 20 কমন, 20° কমন। দেখো 20° কমন যদি মনে রাখতে পারো, তাহলে দেখো এই যে 20°, এটা দুইটা কমন নাই, এটা বাদ দিতে পারতেছো। ঠিক আছে, এই যে এটা বাদ দিতে পারতেছো, কারণ দুইটা অপশন তুমি বাদ দিতে পারতেছো 20° মনে রাখলে। আর মনে রাখবা, আমি যে মনে রাখছি যে 4 বেশ কম, 4 বেশ কম কি 34' 38'। প্রথমটা 20°34', পরেরটা 20°38'। আর 4 কথাটা মনে রাখতে পারলেও কি করতে পারবা, এটা মনে রাখতে পারবা। ঠিক আছে, সহজে মনে রাখতে পারবা। আর কমন কি হচ্ছে 20°34' থেকে 20°38'। ঠিক আছে, উত্তর অক্ষাংশ। আচ্ছা এরপরে আসো, বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? বিসিএস সহ চাকরি পরীক্ষা এডমিশন এমন কোন জায়গায় নেই, প্রশ্ন আসে নাই, এটা তোমরা বলবা। এমন কোন জায়গায় নেই যে এটা আসে নাই, এটা সবাই বলো। 4 নাম্বার কমেন্ট করো, 4 নাম্বার, 4 নাম্বার সবাই কমেন্ট করো, 4 নাম্বার। বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? সবাই বলো। বাংলাদেশের মাঝখান দিয়ে, একদম বাংলাদেশের কেন্দ্রবিন্দু দিয়ে। ঠিক আছে, মানে পূর্ব থেকে পশ্চিম হয়ে, পূর্ব থেকে পশ্চিম হয়ে। ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিম হয়ে যেই মাঝখান দিয়ে যেই রেখা অতিক্রম করেছে সেটাকে কোন রেখা বলা হয়? নাইস টিপস ভাইয়া, গুড। 20 কমন মনে রাখবা, মনে রাখবা, মনে রাখতে পারবা। আর 4 হচ্ছে বেশ কম, 20°34' আর 20°38'। 4 বি, 4 বি কর্কটক্রান্তি রেখা, সঠিক অ্যান্সার। এই তো তোমরা পারতেছো, কর্কটক্রান্তি রেখা। এটা জীবনের সারা জীবনের জন্য একদম মনে রাখবা, কারণ এটা তোমার কেরিয়ার গুছানোর আগ পর্যন্ত এই প্রশ্নটা আসবে তোমাদের বিসিএস পর্যন্ত। তারপরে দেখো, তোমরা যেটা সবাই জানোই, আমাদের অর্থনীতি ক্লাসে যারা নতুন যুক্ত হয়েছে সবাই জানো, আমাদের এইচএসসি 25 বেসদের জন্য আমরা এইচএসসি 25 টাকায় মাত্র একটা কি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছি। প্রস্তুতি ম্যাচ, এই প্রস্তুতি ম্যাচে কি মাত্র 25 টাকায় তুমি তোমার 13টা যে সাবজেক্ট আছে 13টা মডেল টেস্ট তুমি দিতে পারবা। ঠিক আছে, প্রত্যেকের সাথে একটা করে বাংলা, ইংরেজি, আইসিটি এবং মানবিকের সকল বিষয় প্রত্যেকটা সাবজেক্ট একটা করে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তুমি কি করতে পারবা,
পরীক্ষা দিতে পারবা। এবং এই প্রশ্নগুলো হবে আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড মানের, এবং এই পরীক্ষাগুলো নেওয়া হবে আমাদের ওয়েবসাইটে। কোথায়? আমাদের এডুকাস্টার্সের ওয়েবসাইটে। ঠিক আছে, মডেল টেস্ট শুরু হবে 8ই জুন 2025। ভর্তি হতে চাইলে ভাইদেরকে ভালোবেসে প্রতিদান হিসেবে মাত্র 25 টাকায় তুমি বিকাশে বা নগদে এই নাম্বারে কি করে দাও, সেন্ড মানি করে এই নাম্বারটা ফোন দিয়ে বলো যে ভাই আমি এই নাম্বার থেকে বিকাশ করেছি, আপনি আমাকে এনরোল করে দেন। আচ্ছা, এরপরে আসো, এখন আবার পরে আসি। তোমাদেরকে এটা প্রতিদিন স্মরণ করে দিচ্ছি, আর মাত্র কয়েকদিন। ঠিক আছে, তোমরা এখন পরীক্ষা দাও বেশি বেশি করে। এখন শুধু রিভিশন আর কি হবে, এখন শুধু রিভিশন হবে আর শুধু পরীক্ষা হবে, তাহলে তোমার প্রস্তুতি আর গোছানো হবে। মুসলিম যুগে অর্থনীতির সময়কাল কোনটি? বলো। ওই যে মুসলিম যুগ বলেছি, 1200 থেকে 1757। 1200 থেকে 1757। ঠিক আছে। আচ্ছা, এরপর কোন যুগে বাংলায় প্রথম মুদ্রা প্রচলন হয়? বলো, কোন যুগে বাংলায়, এই ভালো কথা মনে রাখবা, বাংলায় প্রথম মুদ্রা প্রচলন হয় কখন? প্রাচীন যুগ, মুসলিম যুগ, ইংরেজ যুগ, পাকিস্তান যুগ। ভালো কথা মনে রাখবা। যদি শুধু বলতো মুদ্রার প্রচলন হয় কোন যুগে, তাহলে আমি কি করতাম, চোখ বন্ধ করে প্রাচীন যুগ দিয়ে দিতাম। যেহেতু বলছে কোন যুগে বাংলায় প্রথম মুদ্রা প্রচলন শুরু হয়, ঠিক আছে, তাহলে হবে কি মুসলিম যুগে, মানে 1200 থেকে 1757 সালে। ঠিক আছে, এটা কি মনে থাকবে? এই ভুল করা যাবে না। এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে বলছে বাংলায়। আর যদি বলতো শুধু মুদ্রা প্রচলন হয় কোথায়, কবে, তখন তো কি প্রাচীন যুগে। আচ্ছা, এরপরে আসো, ধান, পাট, ইক্ষু কোন ভূমিতে ভালো জন্মে? এই ছোটবেলা থেকে পড়ে আসতেছো। আমাকে ছোটবেলা বিজ্ঞানের একটা ম্যাম ছিল, জোয়ানা ম্যাম পড়াইতো যে তোমাদের কি দোআঁশ মাটিতে, তোমাদের এলাকায় সবই দেখি দোআঁশ মাটি। ঠিক আছে, এই দোআঁশ মাটিতে সব ফসল ভালো জন্মে। তাহলে ধান, পাট, ইক্ষু কোন ভূমিতে ভালো জন্মে? দোআঁশ যুক্ত ভূমি। এই দোআঁশ হচ্ছে সবচেয়ে উর্বর মাটি কৃষির জন্য। দোআঁশকে কি বলা হয়? আশীর্বাদ স্বরূপ বলা হয়, আশীর্বাদ স্বরূপ। ঠিক আছে। আচ্ছা, এটা কি তোমরা পারতেছো? এরপরে দেখো কোন বিদেশি বণিকরা প্রথম বাংলায় আসে? এটা না পারলে আমার কলিজার বায়ু বোনেরা, এটা যদি না পারো আমি আর ওয়াজ করব না, আমার ওয়াজ এখানেই বন্ধ। ঠিক আছে, আমার ওয়াজ বন্ধ করে দেবো এটা না পারলে। কোন বিদেশি বণিকরা প্রথম বাংলায় আসে? সবাই কমেন্ট করো, আমি কমেন্ট দেখতে চাচ্ছি। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো ভাইয়েরা, সবাই কমেন্ট করো, সবাই 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 কমেন্ট করো। এই তো সবাই, আমি চাচ্ছি সবাই করো কমেন্ট। ঠিক আছে, ভুল হোক সমস্যা নাই, কিন্তু এই প্রশ্ন, এই আমি যে কথাগুলো বলতেছি, কারণ আমি এই সবগুলা পর্যায় অতিক্রম করে আসছি। এই প্রশ্ন বিসিএস আসা প্রশ্ন, কোন বিদেশি বণিকরা প্রথম বাংলায় আসে? বলো। এবং এই বণিকদের মাধ্যমে মূলত আমাদের এই বাংলায়, আমাদের মানে বাংলাদেশে এবং কলকাতায় এবং আমাদের ভারতবর্ষে বলা যায়, আমাদের ভারতবর্ষে, ঠিক আছে, ফিরিঙ্গি যে জাতি, যারা খ্রিস্টান বলা হয়, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, ঠিক আছে, তারাই এই পর্তুগিজ বণিকদের ব্যবসার খাতিরে যখন ভারতবর্ষে আসছিল, তাদের মাধ্যমে আমাদের এই দেশে ফিরিঙ্গি তথা খ্রিস্টান ধর্মের কি হয়, বিস্তার লাভ করে। ঠিক আছে, পর্তুগিজ কি হবে? পর্তুগিজরা প্রথম বিদেশি বণিক হিসেবে বাংলাদেশে প্রথম আসেন। ঠিক আছে, এবং তারা সবচেয়ে বেশি কিসের ব্যবসা করত? মশলার ব্যবসা করতো সবচেয়ে বেশি। এরপরে দেখো, কারণ এই থেকেই আমরা যে বাঙালিরা সবচেয়ে বেশি মশলা পছন্দ করি। আরে বাইরের যে তোমার মানে স্ট্রিট ফুড আছে, তারপর আমাদের ফাস্ট ফুড আছে, আমাদের মশলা হইলে আরে মুখের টেস্ট লাগে, মুখ রোচক হলে একদম সেই। এটাও একটা মানে ঐতিহাসিক একটা প্রশ্ন, 76-এ মন্বন্তর কখন হয়েছিল? বলো এটা। আমি এগুলো বলতেছি না, কারণ এগুলো তোমাদের অবশ্যই পারার কথা। ভাই তোমরা কি শেয়ার করবা না? বলো, শেয়ার কি করবা? প্রতিদিন 3টা করে ক্লাস নেই তোমাদের ভাইয়ারা, প্রতিদিন 3টা করে ক্লাস নেই। এমনও হয় তোমাদের এই ফ্রি ক্লাসের জন্য আমাদের আত্মীয় স্বজনের বিয়ে খাই না, কেউ মারা গেলে আমরা যাই না, বুঝতে পারছো? আব্বু আম্মু ভালো কিছু রান্না করে ফোন দিলেও আমরা যাই না। অনেক কিছু ত্যাগ স্বীকার করি, বিশ্বাস করো, অনেক কিছু ত্যাগ স্বীকার করি। শুধু তোমাদের একটা ক্লাসকে কতটা মূল্যায়ন করি সেটা আমরা জানি। আমাদের
আমরা যারা মানে টিচার প্যানেলে আছে আমরা জানি। তোমরা থেকে এটাই চাই যে শেয়ার করো শরীফুল ভাইয়াকে বাংলা এবং অর্থনীতি টিচার হিসেবে। তোমরা যদি 1000 স্টুডেন্ট বা 6000 স্টুডেন্ট তোমরা চিনো, আমি চাই আমাকে 6 লাখ স্টুডেন্ট আমাকে চিনুক। এতে তোমার কোনো লস নাই। তুমি বলতে পারবা যে আমি স্যারের কাছে পড়ছিলাম, স্যার আজকে এত বড় টিচার হয়ে গেছে, ঠিক আছে? অনেক গর্ব লাগবে তোমার কাছে আমার কাছে। আমার একটা স্টুডেন্ট, তোমরা এখন পড়তেছো, কিছুদিন পর এডমিশনের পয়সা পড়বা, এটা ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি পড়বা। আমি ডিউইতে গেলে আমাকে সালাম দিবা, স্যার আপনি শরীফ স্যার না, আপনাকে তো আপনি আপনার বেঁচে তো আমি পড়ছিলাম ফ্রি ফ্রি, কোনো পেড বেঁচে না, ফ্রি বেঁচে পড়ছিলাম, তখন গর্ব লাগবে, ঠিক আছে? দেখি এই 1376 কে দিছো, এটা কি হয়েছে বলো তো, বলো বলো সবাই। 9 বি বলছো, 1176 আলমগীর সঠিক অ্যান্সার। বাকিরা, বাকিদের কি খবর? আলমগীর সঠিক অ্যান্সার দিয়েছো। 1376 হবে না, আরবি ওর নাম কি বুঝতেছি না আমি, ঠিক আছে? জেরজো বসারা বুঝি না। 1176 আলমগীর আবার কি করছে? মেয়ের অনুকরণ করছে। আলমগীর প্রথম কি করছে? সঠিক অ্যান্সার দিছে বি নাম্বার 1176। একটা মেয়ে কমেন্ট করছে ডি নাম্বার 1376। মুহূর্তেই সম্পর্কে বদলে গেছে, ঠিক আছে? মুহূর্তেই কি হচ্ছে? সম্পর্ক বদলে গেছে। ওই যে ডি লিখতে গিয়ে বি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বাংলাদেশের মোট অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? বলো, অর্থনৈতিক সমুদ্র সীমা বলো কত, বলো। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? আরেকটা প্রশ্ন সাথে রাখবো আমি, রাজনৈতিক। আরেকটা প্রশ্ন রাখবো, রাজনৈতিক। রাজনৈতিক রাজনৈতিক সমুদ্র সীমা, এটা তো প্রশ্ন করবাই, রাজনৈতিকটাও বলবা। দুইটা একসাথে কমেন্ট করো, দুইটা একসাথে। আমার কলেজের ভাই বোনেরা, এখন বিশ্বাস করবা না, এক্সাম হলে যাও, যখন মনে হবে যে স্যার এটা তো পড়াইছিল অর্থনৈতিক সমুদ্র সীমা, আসছে তো রাজনৈতিক সমুদ্র সীমা, কোনটা জানি কত বলছিল, কোনটা জানি কত বলছিল, তখন বুঝছো এই ফ্রি ক্লাসে মনটা তখন বুঝবা। এখন বুঝবা না, তখন বুঝবা যে স্যার তো এটা পড়াইছিল অর্থনৈতিক সমুদ্র সীমা পড়াইছিল নাকি রাজনৈতিক, এই যে দুইটাই পড়াই দিয়েছি। কিভাবে মনে রাখবা সেই টেকনিক ও টিপস আমি তোমাকে শিখাই দিব। শুধু জাস্ট শেয়ার করে দাও, শেয়ার করে দাও। বাইরেও কৃতজ্ঞ থাকুক, বাইরেও তোমাদের প্রতি সন্তুষ্ট থাকুক এবং উদ্বুদ্ধ হোক যে আরো কি কি তোমাদের সেবা দেওয়া যায়। আমরা অনেক কিছু চিন্তা করতেছি তোমাদের নিয়ে। আচ্ছা 10-এ বি বলেছো আলমগীর, 10-এ বি সঠিক অ্যান্সার। বাকিরা, বাকিরা কি কমেন্ট করতেছে না, খালি দেখতেছে? বুঝলাম না, বাকিরা শুধু খালি দেখতেছে, কমেন্ট করতেছে না কেন? এই সবাই কমেন্ট করো, তোমরা সবাই কমেন্ট করো, আমি চাই সবাই কমেন্ট করো তোমরা। আচ্ছা এরপরে, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কিভাবে অর্থনৈতিক উন্নয়নে অনুকূল বলো। এখন দেখো, এখন যে প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন, গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন। আমি সাইডে দাঁড়ালাম, তোমরা কি করবা? এসএস দিবা। এগুলো সম্বন্ধে তোমরা পড়েছো, জাস্ট আমি টাচ দিয়ে যাবো। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের যে প্রাকৃতিক পরিবেশ কিভাবে অর্থনৈতিক উন্নয়নে অনুকূল। দেখো আমাদের আমাদের যে বাংলাদেশের যে প্রাকৃতিক পরিবেশ আছে, এই প্রাকৃতিক পরিবেশ কিভাবে অর্থনৈতিক উন্নয়নে অনুকূল, এটা কি সত্যি? প্রশ্নবোধক করে দিচ্ছে। বলো প্রাকৃতিক পরিবেশ কিভাবে অর্থনৈতিক উন্নয়ন অনুকূল কিনা, এবং যদি হয় তাহলে কিভাবে। আসলে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, আমাদের প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক উন্নয়নে আশানুরূপ কিনা, অনুকূল না। দেখো না, মাঝে মাঝে আকস্মিক বন্যা হয়, মাঝে মাঝে কি হয়, এই কি বলে নার্গিস হয়, সিডর হয়, আইলা হয়, উমুক তুমুক নামে কি হয়, আমাদের বঙ্গোপসাগরে বিভিন্ন কি হয়, কি বলে এটাকে, জলোচ্ছ্বাস শুরু হয়, ঠিক আছে, নিম্নচাপ শুরু হয়। তো আমাদের বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক উন্নয়নে অনুকূল পুরোপুরি না, ঠিক আছে। আচ্ছা এরপর, কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়? ঠিক আছে, কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়? এসএস দিয়ে রাখো, এসএস দিয়ে রাখো। তারপরে দেখো তোমাদের জন্য এগুলো থেকে না আসলে এডুক্রাফটার্স একাডেমিক অ্যান্ড এডমিশন কেয়ারের শরীফুল ভাইয়াকে ধরবা। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলার প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র চ্যালেঞ্জ করে বলি, এ থেকে এ ছাড়া এই চ্যাপ্টার থেকে খ প্রশ্ন আর কোথা থেকে আসবে না। এসএস দিয়ে রাখো। তারপরে দেখো, মুসলিম যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়? উত্তর পাইছো আগেরটার। তারপরে
অনুন্নত উন্নয়নশীল দেশের মধ্যে দুটি পার্থক্য লেখো, দুটা পার্থক্য লিখবা। ঠিক আছে, এসএস দিয়ে লেখো, নোট করো। তারপর অর্থনৈতিক উন্নয়নে অর্থনৈতিক অবকাঠামোর গুরুত্ব কেন দেখো, গুরুত্বপূর্ণ কেন? অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক অবকাঠামো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ অর্থনৈতিক অবকাঠামোর মাধ্যমে কি হয়, আমাদের যেই এই বুক সঞ্চয় প্রবণতা, আমাদের ব্যয়, আমাদের উৎপাদন ক্ষমতা, আমাদের ব্যয় করার ক্ষমতা সবকিছুই কি প্রভাবিত হয়। এজন্য অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই অর্থনৈতিক কাঠামো, আমাদের অর্থনৈতিক যে অবকাঠামো সেটা কি পর্যায়ে আছে, দেশের কি পর্যায়ে আছে, আমাদের মাথা পিছু আয় কত, জিডিপি কত, এগুলো সবকিছুই কি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো প্রাকৃতিক পরিবেশ কি উৎপাদনের সাথে সম্পর্কিত? প্রাকৃতিক পরিবেশ অবশ্যই, প্রাকৃতিক পরিবেশ অবশ্যই উৎপাদনের সাথে সম্পর্কিত, কারণ হঠাৎ করে বন্যা আসলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে পরিমাণে সমস্যা হয়, ফসল এবং আমাদের গৃহপালিত পশু পাখি সবকিছুই কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তারপরে অবকাঠামোর দুটি বৈশিষ্ট্য লেখো, এই যে অবকাঠামোর দুটো বৈশিষ্ট্য লিখবা। তারপরে বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধা সমূহ কিরূপ? দেখো বিশ্বায়নের ফলে তুমি আমাদের কৃষি অর্থনীতি এবং যে কোনো পর্যায়ের ক্ষেত্রে বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধা কিরূপ? অবশ্যই কি সুবিধা কি, অবশ্যই আমাদের আশানুরূপ, এবং সেটা কি অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলে। সেটা হতে পারে আমাদের কৃষি ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সব সব দিক দিয়ে, সেবা ক্ষেত্রে, সব দিক দিয়ে। আচ্ছা, এরপরে ভাইয়া 25 টাকার কোর্স, অপর্ণা কি আফনান, 25 টাকার কোর্স 8ই জুন থেকে, কি 8ই জুন, 8ই জুন থেকে, 8ই জুন থেকে আমরা আমাদের নিজস্ব এডুক্রাফটার্স ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে তুমি জানো ফ্রিতে ওয়েবসাইটে কেউ পরীক্ষা নেই, কেউ নাই রে ভাই, একটা প্রতিষ্ঠান নাই বাংলাদেশে। 8ই জুন তোমরা আমাদের এডুক্রাফটার্স এর ওয়েবসাইটে তোমরা কি করবা, 8ই জুন থেকে তোমরা মডেল টেস্ট দিবা, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে, ঠিক আছে? এবং সবগুলো হবে কি আমাদের বোর্ড স্ট্যান্ডার্ডের, ঠিক আছে? 8ই জুন থেকে। তারপর এরপরে দেখো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। বিশ্বাস করো প্রথম অধ্যায় থেকে এ ছাড়া, এই যে 10টা প্রশ্ন দিয়েছে, এ ছাড়া কোনো বোর্ডে প্রশ্ন আসবে না রে ভাই, আসবে না রে বোন। এগুলো আমাদের অভিজ্ঞতা। কেন চ্যালেঞ্জ করে বলি দেখছো, কেন বলি? এগুলো না আসলে তো আমাদের কি, আমাদের যে প্রতিষ্ঠান এডুক্রাফটার্স এর কি হবে, দুর্নাম হবে। তারপরও কেন বলি বলো, কেন বলি বলো তো, কেন বলি? কারণ সেই অভিজ্ঞতা, সেই আত্মবিশ্বাস আমাদের আছে, কনফিডেন্স আছে। 1-2 বছরের জন্য আমাদের এই না অভিজ্ঞতা না। আমি স্টুডেন্ট পড়াচ্ছি 12 বছর যাবত, 12 বছর যাবত অফলাইন অনলাইন মিলিয়ে। দেখো বাংলাদেশের অর্থনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপর বলেছি ইংরেজ শাসনামলে বাংলার অর্থনৈতিক অবস্থা কিরূপ ছিল। এই প্রশ্ন ছাড়া, এই 10টা প্রশ্ন ছাড়া কই থেকে প্রথম থেকে খ প্রশ্ন আসবে বলো আমাকে। এগুলো পড়েও শেষ করেও তারপরে হয়ে যাবে। এরপর আসো সৃজনশীল টপিক, কি আসো সৃজনশীল টপিক। দেখো সৃজনশীল টপিক, দেখো সৃজনশীল টপিক কি হতে পারে ফার্স্ট অধ্যায় থেকে। সৃজনশীল টপিক আসলে মার্কারে আমাদের একটু সমস্যা হয়েছে, সমস্যা নাই। দেখো 1 নাম্বার অর্থনীতির গতিধারা, অর্থনীতির গতিধারা, ঠিক আছে? অর্থনীতির গতিধারা। তো তারপর হচ্ছে তোমাদের এই ভাইয়া প্লিজ এগেইন কোনটা বলো আমাকে, কোনটা আমাকে একটু বলো। অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো কোনটা আমাকে বলো, আমাকে একটু বলো যে কমেন্ট করছো। তারপর হচ্ছে পরিবেশের উপাদান, পরিবেশের উপাদান, এই যে 3টা দিলাম, এই যে আমার কলেজের ভাই বোনেরা অর্থনীতি 2য় পত্র ফার্স্ট অধ্যায় থেকে এই যে 3টা বললাম, এটা হচ্ছে উদ্দীপকের প্রেক্ষাপট টপিক। অর্থনীতির গতিধারা, অর্থনৈতিক কাঠামো, পরিবেশের উপাদান। এছাড়া সৃজনশীল কোনো বোর্ডে আসবে না, আসবে না রে ভাই, আসবে না। কারণ এছাড়া কোনো যে মানে যে কি করবে, প্রশ্ন করবে যে স্যার, এছাড়া পাবে না। এছাড়া তো টপিক নাই, এছাড়া টপিক নাই, মানে আসার মতো টপিক নাই। এই 3টা তুমি কমপ্লিট করো, ঠিক আছে? উদ্দীপকের জন্য, উদ্দীপকের জন্য সৃজনশীল টপিক, ঠিক আছে? এই এসএস দিছো তোমরা, এসএস দিয়ে ফেলো।
তারপরে দেখো, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ে যাব। ভাইয়া ইকোনমিক্স ফার্স্ট পার্ট কি সাজেশন দিয়ে দিছেন? ইকোনমিক্স ফার্স্ট পার্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ 100 না আরো বেশি, 150 বেশি। ইকোনমিক্সের ফার্স্ট পার্টে 150 বেশি কি দিছি, এমসিকিউ করে দিছি আমার এই গতকালকে, ঠিক আছে? এই ক্লাসটা দেখে নিও আপু, অপর্ণা আফনান, ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? এই যে এসএস আমি তো দেওয়ার সুযোগ দিয়েছি তো। দ্বিতীয় পত্রে আসো, সরি দ্বিতীয় অধ্যায়ে, কোনটি বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য? ভাই এগুলো যে কত গুরুত্বপূর্ণ, যখন দেখবা যে এগুলো তো হুবহু পড়ছি ফ্রি ক্লাসে যা পাইছি স্যার। দেখো, উৎপাদন পদ্ধতি মূলধন নিবিড়, প্রকৃতির উপর নির্ভরশীল, মধ্যস্থভোগী অনুপস্থিত, কি বলছে, নিকটস্থ বিপণন, নিকটস্থ বিপণন ব্যবস্থা। বলো কোনটি বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য? বাংলাদেশের কৃষি চায়নার কৃষি কার উপর নির্ভরশীল জানো? প্রাকৃতিকের উপরে তো থাকে, প্রাকৃতিক পরিবেশের উপরে, কিন্তু চায়নার প্রযুক্তির উপরে তাদের কৃষি সবচেয়ে বেশি নির্ভরশীল, এবং তাদের কৃষি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। কৃষি সম্ভাবনাময় খাত হয়েছে কিভাবে? তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে। আর আমাদের বাংলাদেশের কৃষি হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল। কৃষির উপর, প্রকৃতির উপর নির্ভরশীল। এখনো আমাদের গ্রামে কি হয়, ওই লাঙ্গল দিয়ে জল দিয়ে কি করে চাষাবাদ করে, ঠিক আছে? এখনো ওই পাওয়ার টিলার, ট্রাক্টর ওইরকম ভাবে পুরোপুরি সুন্দরভাবে পৌঁছায় নাই, হারভেস্টার এখনো ভালো করে পৌঁছায় নাই। তুমি মনে করো যাও তোমাদের উপজেলায় কোনো কোথাও না কোথাও আছে, যখন তোমার আব্বুর জমিতে, আমার আব্বুর জমিতে, সবার আব্বুর জমিতে ব্যবহার করা যাবে সব আধুনিক প্রযুক্তি, তখন বুঝতে পারবো বাংলাদেশের কৃষি খাতে প্রযুক্তির ছোঁয়া লেগেছে। তারপরে আসো, উৎপাদনের প্রকৃতি অনুসারে কৃষি খামারকে কয় শ্রেণীতে বিভক্ত করা যায়? বলো, কৃষি খামারকে কয় শ্রেণীতে বিভক্ত করা যায়? 2, 3, 4, 5। বই খোলো, বইয়ের মধ্যে দেখতে পারবা এই কৃষি খামারকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। আচ্ছা, এরপরে দেখো, বাংলাদেশের অর্থনীতির মূল খাত কোনটি? এই জায়গা থেকে 3টা প্রশ্ন তোমাদের করে দিব। বাংলাদেশের অর্থনীতির মূল খাত কোনটি, এটা কমেন্ট করো, তারপরে বলে দিচ্ছি। বাংলাদেশের অর্থনীতির কমেন্ট করো সবাই, ঠিক আছে? কমেন্ট করো সবাই। বাংলাদেশের অর্থনীতির অর্থনীতির মূল খাত বা প্রথম খাত, অর্থনীতির মূল খাত বা প্রথম খাত হচ্ছে আমাদের কি? কৃষি। এবং বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কি? সেবা খাত। আর বাংলাদেশের অর্থনীতির তৃতীয় গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কি? শিল্প খাত, ঠিক আছে? এই যে 3টা। এখন বলতে পারো স্যার পড়াইছিলেন খালি অর্থনীতির মূল খাত, প্রথম মূল খাত যেটা, এই যে আরো 2টা এমসিকিউ পড়াই দিলাম, ঠিক আছে? আরো 2টা এমসিকিউ পড়াই দিলাম, মনে রাখো যে কোনো একটা আসবে। এটা চ্যালেঞ্জ করে বললাম, এই জায়গা থেকে একটা আসবে, এই 3 থেকে একটা। স্যার বলতে খালি চ্যালেঞ্জ ছুড়ে। কেন ছুটতেছি? যখন পরীক্ষা দিতে যাবা তখন বুঝবা যে মনে হবে আফসা মনে হবে, ঠিক আছে, যে এটা না পড়ছিলাম। তারপরে দেখো, ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা কৃষিতে কোন ধরনের সমস্যা সৃষ্টি করে? উৎপাদনের সমস্যা, কৃষি ঋণের সমস্যা, কৃষি উপকরণের বিতরণের সমস্যা, কৃষি বিপণনের সমস্যা। দেখো, তুমি ওজনের ব্যবস্থা কখন করি বলো তো? উৎপাদন শেষ, পর্যায়িতকরণ করি ও কি করি? প্রমিতকরণ করি। পণ্যকে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করি, তখন আমাদের এই ওজনের ব্যবস্থা কি হয়? ব্যবহৃত হয়। পণ্যের গুণাগুণের ভিত্তিতে বা পণ্যের ওজন আকার আকৃতির ভিত্তিতে আমরা কি করি? কৃষির এই পণ্যগুলোকে আমরা মানের ভিত্তিতে, আকার আকৃতির ভিত্তিতে আমরা কি করি? ভালো মন্দ কি করি? আমরা বাছাই করি। এই যে ওজন ব্যবস্থা যদি আমাদের ত্রুটিপূর্ণ হয় কৃষিতে, তাহলে কোন সমস্যার সৃষ্টি হবে? অবশ্যই সেটা কি হবে? কৃষি বিপণনের সমস্যা হবে। 4 নাম্বার কমেন্ট করো, 4 নাম্বার। অবশ্যই সেটা কি হবে? কৃষি বিপণনের সমস্যা হবে। আর এই কৃষি বিপণন কি? এই যে কৃষির যে উৎপাদিত পণ্যগুলো, সেগুলো কি করা? ক্রয় বিক্রয় করা, পণ্যকে তার চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত যতগুলা বিষয় মাধ্যম ব্যবহৃত, সেগুলো হচ্ছে কি? বিপণন, কৃষির বিপণন। আচ্ছা, এরপরে দেখো, নিচের কোন উৎস থেকে বাংলাদেশের কৃষকরা বেশি ঋণ গ্রহণ করে? দেখো, বাংলাদেশের কৃষকরা সবচেয়ে বেশি ঋণ গ্রহণ কোথা থেকে? কৃষি ব্যাংক, আত্মীয় স্বজন, ধনী কৃষক, এনজিও। দেখি, এটা আমি বলে দেই, তোমরা
80%, 80% তোমরা এটা ভুল করবা। 80% কি করবা? ভুল করবা। এটা কমেন্ট করো খুব দ্রুত, 5 নাম্বার কমেন্ট করো খুব দ্রুত। বলো বাংলাদেশের কৃষকরা সবচেয়ে বেশি, তোমার আমার চাচা চাচি, আমার ফুফু দাদা, ঠিক আছে, আমার আত্মীয় স্বজনের দিকে একটু খালি তাকাও, তাহলে অ্যান্সার পাবা। নিচের কোন উৎস থেকে বাংলাদেশের কৃষকরা বেশি ঋণ গ্রহণ করে? সবাই 5 নাম্বারটা কমেন্ট করো। 4-এ পড়ে আছে সবাই, নাকি আমার নেট স্লো বুঝতেছি না। 5 নাম্বার কমেন্ট করো, 5 নাম্বার সবাই, 5 নাম্বার সবাই কমেন্ট করো। 5-এ বি, আত্মীয় স্বজন, ইয়াসমিন অথই সঠিক অ্যান্সার। অপর্ণা আফনান সঠিক করো। 5-এ এ হবে না। বাংলাদেশের কৃষি ব্যাংক আছে, কিন্তু এই কৃষি ব্যাংকের কি নাই? বিস্তার ঋণ কার্যক্রম নাই। তারা আমাদের কৃষিতে মনে হয় যে 10% ঋণ দেয় কৃষকদের, আর গেলেই কি বলে এই কাগজপত্র লাগবে, ওই ডকুমেন্ট লাগবে, খারিজ লাগবে, আপনার বাবার হলে হবে না, আপনার জমি হতে হবে, এই সমস্যা, এই কাগজ নেই আপনার, ঠিক আছে, এই জমির জন্য দেই না, বিভিন্ন কথা বলবে, ঠিক আছে। মানে কৃষি ব্যাংকটা একটু কি হয়ে গেছে, আনুষ্ঠানিকতা বেশি হয়ে গেছে। আমরা সবচেয়ে বেশি কি করি? আমাদের আত্মীয় স্বজন থেকে, আমাদের বাংলাদেশের কৃষকরা আত্মীয় স্বজন থেকে কি করে? কৃষকরা বেশি ঋণ গ্রহণ করে। এই যে মায়া বলছে 5-এ বড় গ, তার চিন্তাধারা কিছুটা ঠিক আছে। সেকেন্ডারি আছে কি? এনজিও, এটা তার চিন্তাধারা ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি যে কৃষকরা বেশি বলছে বেশি ঋণ গ্রহণ করে আত্মীয় স্বজন থেকে। কোনটি জলবায়ু পরিবর্তনের কারণ? বলো জলবায়ু পরিবর্তনের কারণ। পড়তেছে অর্থনীতি, অর্থনীতির ভাষায়, অর্থনীতি বইয়ে যা লিখছে সেটাই বলতে হবে। তাপমাত্রা বৃদ্ধি, মাটির লবণাক্ততা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্য প্রাণী নিধন। বলো বলো আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পেলে, ঠিক আছে। এজন্যই আমাদের যে বৈশ্বিক যেই মানে তোমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এতে করে আমাদের যে তোমার হিমালয় আছে, মাউন্ট এভারেস্ট আছে, এরকম যত এভারেস্ট আছে পৃথিবীতে যতগুলো আছে, সবগুলার বরফ কি হয়? গলে গলে এগুলো সমুদ্রে পতিত হয়, এবং সমুদ্রের পৃষ্ঠের পানির যে সেটা মনে করেন যে 2 সেন্টিমিটার বাড়লে অবস্থা খারাপ হয়ে যায়। বুঝতে পারছো? 6-এ এ বলছো। আবার বাকিরা ইয়াসমিন অথই 6-এ এ, অপর্ণা আফনান 6-এ এ। গুড। তাহলে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণ কি? তাপমাত্রা বৃদ্ধি। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। তাপমাত্রা বৃদ্ধি সবচেয়ে বেশি, তারপরে তোমার বন্যপ্রাণী নিধন হবে, আবার গাছপালা নিধন হবে, ডেফরেস্টেশন, ঠিক আছে। শস্য বহুমুখীকরণের ফলে কোনটি ঘটে? দেখো শস্য বহুমুখীকরণের ফলে কোনটি ঘটে? উৎপাদন ঝুঁকি বৃদ্ধি পায়, পুষ্টিকর খাদ্য উৎপাদন কমে, সরকারের ব্যয় বৃদ্ধি পায়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। বলো শস্য বহুমুখীকরণের ফলে কোনটা হয়? মানে তুমি ধরো এটা তোমার জমি, ঠিক আছে, এই জমিতে তুমি ধরো 1 মাস কি করলা? আলু উৎপাদন করলা, আরেক মাস পেঁয়াজ উৎপাদন করলা, ঠিক আছে, আরেক মাস ভুট্টা। এভাবে করে কি হয়? মাটির গুণাগুণ কি আরো বেশি বৃদ্ধি পায়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এজন্য বলছে যে শস্য বহুমুখীকরণের ফলে কোনটি ঘটে? মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সবার অ্যান্সার পাই না কেন আমি? 7-এ সঠিক অ্যান্সার। অপর্ণা আফনান, ইয়াসমিন 7-এ সঠিক অ্যান্সার। গুড, এটা তোমরা পারতেছো। তারপরে দেখো বাংলাদেশের উৎপন্ন খাদ্যশস্য হলো, ভালো করে এই যে দেখো খাদ্যশস্য, আমি সবচেয়ে বেশি বলি, তোমরা যখন প্রশ্ন পড়ো খুব অ্যালার্ট। দেখো বলছে খাদ্যশস্য, ভালো করে খাদ্যশস্য, বাংলাদেশের উৎপন্ন খাদ্যশস্য হলো কোনটা? বলো পাট, তুলা, ধান, চা। পাট এটা কি খাদ্যশস্য? আমরা খাই। তুলা কি আমরা খাই? খাদ্যশস্য। চা অবশ্যই খাই, পান করি, ঠিক আছে, অবশ্যই কি চা পান করি। কিন্তু বাংলাদেশে উৎপন্ন খাদ্যশস্য এর মধ্যে সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি? ধান। ধান, ঠিক আছে। চা হচ্ছে আমাদের রপ্তানি, চা হচ্ছে আমাদের রপ্তানিযোগ্য পণ্য। চা, চিংড়ি, তারপর কি বলো, ইলিশ, তৈরি পোশাক শিল্প, ঔষধ, এগুলা।
বায়োটেকনোলজি শব্দের অর্থ কি? এই যে কলিজার বায়ু বোনেরা, এই বায়ু কথা যদি পারো তাহলে তুমি পারতেছো। বায়ু অর্থ কি? বায়োলজি। বায়োলজি, দেখো বায়ু শব্দটার অর্থ কি? বায়ু শব্দটার অর্থ যদি পারো তাহলে হবে। বায়ু শব্দ অর্থ কি? জৈব। আর টেকনোলজি প্রযুক্তি, জৈব প্রযুক্তি। তাহলে বায়োটেকনোলজি শব্দের অর্থ কি? জৈব প্রযুক্তি। পারতেছো তোমরা? জৈব প্রযুক্তি। সবাই সবাই 9 নম্বর কমেন্ট করো, 9 নম্বর। দেখি পারতেছো? আচ্ছা 10-এ যাই এখন। পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা কি? দেখো পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা: উষ্ণতা বৃদ্ধি, খাদ্য সংকট, উদ্বাস্তু সমস্যা, স্বাস্থ্য সমস্যা। দেখো পরিবেশ দূষণের প্রথম সমস্যা কি? দেখো পরিবেশ দূষণের প্রথম সমস্যা কি? দেখো তোমার এই যে আমাদের অনেক এলাকায় এরকম হয়েছে কি, আগে এই বিলে, আগে এই নদীতে প্রচুর মাছ থাকতো, বাট এই বিলের ধারে বা নদীর ধারে যে ক্ষেতগুলা ছিল, জমিগুলা ছিল, সেখানে ফসল হতো। কিন্তু এখন পচা নষ্ট পানি, মানে মিল কলকারখানার কালো পানি, পচা নষ্ট পানি, দুর্গন্ধযুক্ত পানি আসার কারণে কি হচ্ছে, এখন আর সেখানে ফসল জন্মানো যায় না, ফসল হয়ও না। তাহলে পরিবেশ দূষণের দেখো প্রাথমিক সমস্যা কি? আমাদের খাদ্যের সংকট যোগায়, খাদ্যের সংকট প্রথমে তৈরি করে, খাদ্য সংকট তৈরি করে একদম ডিরেক্টলি। আর এই যে যেটা উষ্ণতা বৃদ্ধি, সেটা তো অনেক সময় লাগে। ধীরে 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 কি হয়, একদম পুরো আমাদের যে আছে চাদরের মতো করে, গ্লোবাল ওয়ার্মিং যেটা চাদরের মতো করে ধরে ফেলে, ঠিক আছে, মানে গ্রিন হাউস গ্যাস। আচ্ছা এরপরে বাকি সবার কি অবস্থা? সবাইকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও ক্লাসটা। এরপর আসো গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। প্রিয় কলেজার ভাই বোনেরা, কেন জানি আমার মনে হচ্ছে এই 10টা ছাড়া প্রশ্ন আসবে না রে ভাই, এগুলো থেকেই ঘুরে ফিরে আসবে, ঠিক আছে। দেখো কৃষি খামার ও কৃষি জোট কাকে বলে? এটা আসছে 22, 23, 24-এ, এটা আসছে অনেক বোর্ডে, আমি দেখেছি। এসএস দাও, এসএস দাও, অনেক বেশি গুরুত্বপূর্ণ, এসএস দাও। তারপরে কৃষক দরিদ্র তাই ফসল বিপণনের সমস্যাও বেশি। কৃষক দরিদ্র তাই ফসল বিপণনের সমস্যা অনেক বেশি। কৃষকের ফসল ফলানো পর্যন্ত টাকা থাকে, তারপরে যেটা ঢাকা পৌঁছাবে বা এটার বিপণনে সকল কাজ করবে, তার জন্য সব শেষ সময় কি টাকা থাকে না, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে দুটি পার্থক্য, দুটা পার্থক্য দিবা, 2 পেয়ে যাবা। খ নম্বরে অনুধাবনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা শিখবা। আশা করি তোমরা এগুলো পারো, শুধু জাস্ট এগুলো তোমাদেরকে বলে যাচ্ছি, এজন্য সাথে সাথে একটু করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, যেন তোমরা এগুলো থেকে কি করতে পারো, অ্যান্সার করতে পারো। বাংলাদেশের কৃষি কি প্রকৃতির উপর নির্ভরশীল? অবশ্যই। তুমি প্রথমে ডিরেক্ট অ্যাটাক করবা যে বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর ওতপ্রোতভাবে নির্ভরশীল, ওতপ্রোতভাবে নির্ভরশীল। তারপরে বলবা যে আমাদের দেশে যে কৃষকরা যখন ফসল ফলায় তখন প্রকৃতির উপর কিভাবে প্রভাবিত হয়, রোদ, বৃষ্টি, প্রাকৃতিক যেই দুর্যোগগুলো আছে এগুলো কিভাবে প্রভাব ফেলে আমাদের উৎপাদনে, সেগুলো তোমরা উল্লেখ করবা। তারপরে ভোগ্য ঋণ ও অনুৎপাদনশীল ঋণের মধ্যে দুইটি পার্থক্য লেখো। এই যে ভোগ্য ঋণ আর অনুৎপাদনশীল ঋণ, দেখো ভোগ্য ঋণ কোনটা? যেটা তুমি যখন ঋণ আনি তুমি এটা ভোগের জন্য তোমার ঋণ করবা, ঠিক আছে, যেটা তুমি সরাসরি ভোগের জন্য ঋণ করবা। আর এটা হচ্ছে অনুৎপাদনশীল ঋণ। এই যে দেখো অনুৎপাদনশীল ঋণ, এই দুটা কাছাকাছি কিন্তু কিছু পার্থক্য আছে। অনুৎপাদনশীল ঋণ কি? এটা তুমি কি যখন আনবা তখন তোমাকে কোনো মানে এই জামানত বা এরকম কোনো কিছু কি করতে হবে না, রাখতে হবে না। যখন অনুৎপাদনশীল ঋণের কথা হবে তখন তোমাকে জামানত রাখতে হবে। কারণ তোমার যখন প্রশ্ন করবে যে আপনি কৃষক হয়ে কেন টাকা দিবেন, যখন তুমি বলবা যে আমি এখন আর চাষাবাদ করবো না কিন্তু আমার টাকা লাগবে, তখন তোমাকে বলবে না, তুমি যদি আমাকে টাকা ফেরত দিবা ফসল ফলিয়ে তা বিক্রি করে, যদি না থাকে অনুৎপাদনশীল ঋণ, তাহলে তোমাকে কি করা যাবে না, এই ঋণ দেওয়া যাবে না, ঠিক আছে। এর জন্য জামানত লাগে। এর মধ্যে এই দুইটা পার্থক্য এরকম ভাবে দেখিয়ে দেবা, সংজ্ঞা আর একটা এরকম ব্যাখ্যা। শস্য বহুমূলীকরণের ফলে কি খাদ্য ঘাটতি পূরণ করে? অবশ্যই। শস্য বহুমূলীকরণের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়, জমির মধ্যে ফসল কি আরো বেশি ফলে, এতে করে ফসল বেশি ফললে কি উৎপাদনও বৃদ্ধি পাবে এবং মানুষের যে চাহিদা আছে, চাহিদা এবং যোগানের মধ্যে কি থাকবে, সামঞ্জস্যপূর্ণ থাকবে। আচ্ছা এরপরে দেখো কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মস্থানকে কিভাবে প্রভাবিত করে? অবশ্যই এটা বাংলাদেশে কৃষি সম্প্রসারণ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নামে একটা অধিদপ্তরই আছে, যারা কি করে এ নিয়ে কাজ করে। ঠিক আছে, কৃষিতে উন্নত বীজের ব্যবহার, অবশ্যই এই যে আমাদের যে কি বলে নতুন নতুন যেই বীজগুলা উদ্ভাবন হয়, হাইব্রিড বীজগুলা, উপসি, আরো বিভিন্ন যে ধানের যেই নতুন বীজ হয়েছে, যে একটা ধানের মধ্যে 4-5টা পুষ্টিগুণ থাকবে, ভিটামিন এও থাকবে, ইও থাকবে, এই যে নতুন উন্নত বীজগুলা, এটা কি করে অবশ্যই কর্মসংস্থানে উদ্বুদ্ধ করেন। কারণ ধরো আমাদের দেশে যেহেতু বেকার বেশি, ওরা যদি বলে যে এই কৃষির মধ্যে গেলে নতুন ধান উৎপাদন করলে সেগুলোর চাহিদা আছে, নতুন গম ভুট্টা এগুলো আছে, নতুন কোনো ফসল আছে, ফল আছে, যেগুলো আমি দেখো না এখন বড়ই, ড্রাগন, তারপরে বিভিন্ন ফল, এগুলা বাগান করে অনেকে লাখ লাখ কোটিপতি হয়ে গেছে। আচ্ছা, তাহলে অবশ্যই এই উন্নত বীজের ব্যবহারের ফলে কৃষিতে নতুনভাবে কি হয়েছে, আমাদের কৃষিতে নতুনভাবে একটা সফলতার মুখ দেখতেছে। আর এতে করে বেকার যুবকরা কি হচ্ছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে, এবং এতে করে বেকার যুবকরা কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে, এবং এটা অবশ্যই কি করতে পারে, কর্মসংস্থানকে প্রভাবিত করতে পারে। কৃষিতে ভর্তুকির প্রভাব কি? কৃষিতে ভর্তুকির অভাব অবশ্যই ইতিবাচক, এবং এটা অবশ্যই প্রয়োজন। অবশ্যই কি সেটা প্রয়োজন? কেন প্রয়োজন বলতো? বাংলাদেশের 40%, 45.1% মানুষ এই যে কৃষির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, জীবিকা নির্বাহের ক্ষেত্রে 45.1%। তাদের কথা যদি না ভাবো তাহলে কি হবে বলো? এত একটা সিংহভাগ বলা যায়, সিংহভাগ। এখন সিংহভাগ কেন বলছি? তুলনামূলক ভাবে এত বেশি তো আর কেউ নাই। দ্বিতীয় হয়েছে কি সেবা খাত, 35.35% মতো। কৃষিতে ভর্তুকির প্রভাব, তাহলে এটা এভাবে লিখবা। এরপরে দেখো 9-10, পরিবেশ দূষণ কিভাবে কৃষি উৎপাদনের উপর প্রভাব ফেলে। দেখো পরিবেশ দূষণের ফলে কি হবে, আমাদের পরিবেশ দূষণের ফলে তোমার নদীর নাব্যতা করবে, নদীর পানি তারপরে তোমার খাল বিলে বা কৃষি জমিতে যাইতে পারবে না। ঠিক আছে, তারপরে পানি যদি নষ্ট হয় তাহলে ক্ষেতের যে মাটির উপরের স্তর আছে সেটাও কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, ফসলের উৎপাদন ঠিকঠাক মতো হবে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে দীর্ঘমেয়াদী কৃষি ঋণ কৃষি উন্নয়নের ভিত্তি, অবশ্যই দীর্ঘমেয়াদী কৃষি ঋণ কৃষি উন্নয়নের ভিত্তি। তুমি যত বেশি কৃষকদেরকে ঋণ দিবা এবং সেটা দীর্ঘমেয়াদী দিবা, তত, মনে করো প্রথম বছর তুমি 5 বছর মেয়াদী ঋণ দিছো, 5 বছর মেয়াদী ঋণ দিছো, প্রথম বছর কি হয়েছে, প্রথম বছর কৃষক কি হয়েছে, লোকসান হয়েছে। কি হয়েছে? লোকসান। প্রথম বছর লোকসান হয়েছে, ধরো এইভাবে দ্বিতীয় বছর লোকসান হয়েছে, কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম বছরে যে লাভ হয়েছে, ওই 2 বছর লোকসানের ঘাটতি পূরণ করে সে কি করছে, এখন নতুন বিয়েও করছে, বাড়িও করছে, এখন আবার কি সুন্দরভাবে জীবনযাপনও করতে পারতেছে। আচ্ছা, এরপরে আসো সৃজনশীল টপিক। এই খাতা কলম নিয়েছো তোমরা? সৃজনশীল টপিক গুলো দেখো, খাতা কলম নিছো? খাতা কলম নিছো সবাই? 1 নাম্বার দেখো, পণ্য বিপণনের সমস্যা। পণ্য বিপণনের সমস্যা, এই যে পণ্য বিপণনের সমস্যা। ঠিক আছে, তারপরে কি ছিল? এই সবাই কি কমেন্ট করতেছো? বাংলাদেশে কৃষি সমস্যা, কি সমস্যা? কৃষি সমস্যা। এই সবাই নোট করো, সবাই নোট করো, সবাই নোট করো, সবাই নোট করো। তারপরে হচ্ছে দণ্ডচিত্র। কি? দণ্ডচিত্র, দণ্ডচিত্র। ঠিক আছে, এই দণ্ডচিত্র, এই যে 3টা টপিক, এগুলো থেকে আসবে। পণ্য বিপণনের সমস্যা, বাংলাদেশে পণ্য বিপণনের সমস্যা, কৃষির সমস্যা মানে কৃষি সম্প্রসারণের সমস্যা, আর হচ্ছে দণ্ডচিত্র। এই 3টা টপিক থেকে সবচেয়ে বেশি কি আসবে, প্রশ্ন আসবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারতেছি আমার প্রিয় কলিজার ভাই বোনেরা? যদি না বুঝো তাহলে ওয়াজ বন্ধ করে দিব। কি করে দিব? ওয়াজ বন্ধ করে দিব, ওয়াজ আর করব না। শেয়ার লাগবে না রে ভাই, শেয়ার লাগবে না। এই সবাই এসএস দিয়ে লিখো, সবাই এসএস দিয়ে লিখো। আমি সাথে সাথে লিখতে বলছিলাম। তারপরে আসো 3য় অধ্যায়ে। কোথায় আসো? 3য় অধ্যায়ে আসো। এই দণ্ডচিত্র বলছে কি, দণ্ডচিত্র বলছে কি দেখো,
কৃষির যে তোমার পণ্য দাম এগুলো লেখা থাকবে, তখন কৃষির অবস্থা দণ্ডচিত্রের মাধ্যমে তার অবস্থা কাঠামো কি করবে, উল্লেখ পাবে। বই খোলো, দেখতে পারবা। তৃতীয় অধ্যায় দেখো, শিল্পনীতি 2016 অনুসারে বাংলাদেশ শিল্প সমূহকে কত ভাগে ভাগ করা হয় বলো। আমাদের প্রথম শিল্পনীতি ছিল 2010 সালে, 2010 সালে, তারপরে এটা রিনিউ করে 2016 সালে করছে। আর এই 2016 অনুসারে বাংলাদেশের শিল্প সমূহকে কয় ভাগ করা যায় বলো দেখি। ডান, গুড। স্যার পিডিএফ দিলে ভালো হয়। এই পিডিএফ এর মায়া ছাড়তে পারবা না, এই পিডিএফ এর মায়া ছাড়তে পারবা না। ক্লাস গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়বা না। তুমি বিলিভ করো, তোমাদের একটা একটা বাস্তব প্রমাণ দেই আমার 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 অভিজ্ঞতার মাধ্যমে, আমার অভিজ্ঞতার মাধ্যমে। ধরো তুমি 1 ঘন্টা ক্লাস করছো, 1 ঘন্টা ক্লাস করছো, আবার পিডিএফ নিছো, দেখো আবার পিডিএফ নিছো, এই পিডিএফ এর উপরে তুমি আবার কি করবা, বাড়িতে বাসা বসে আরেক ঘন্টা পড়বা। তাহলে কি হয়েছে, 2 ঘন্টা সময় হয়েছে। কিন্তু যদি তুমি 1 ঘন্টায় ভালো করে পড়তা, এবং আমি যখন বলছি এসএস দাও, আজকে আমি সবচেয়ে বেশি এই পাশে থাকছি কেন, তোমরা এসএস দাও, নোট করো, লিখে রাখতা, তাহলে খাতার মধ্যে থেকে তুমি করবা। পরীক্ষা আছে আর 12 ঘন্টা, অর্থনীতি পরীক্ষা, মোবাইল থেকে খুঁজবা কোন জায়গায় জানে, কোন জায়গায় পিডিএফ আছে খুঁজবা। বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রথম পত্র কই, দ্বিতীয় পত্র কই, ত্যক্ত হয়ে যাবা। কিন্তু যদি নোট করো খাতার মধ্যে, 2-3 বার পৃষ্ঠা বলে পেয়ে যাবা। কেন কষ্ট হইতেছে, পিডিএফ যে চাও, একটু পিডিএফ থেকে দূরে আসো। আমি পিডিএফ দিব, কিন্তু পিডিএফ থেকে একটু দূরে আসো, তোমাদের জন্য ভালো হবে। একে বি সঠিক অ্যান্সার বলছো, সঠিক অ্যান্সার বলছো। অপর্ণা আপনার সঠিক অ্যান্সার বলছো। ভাইয়া সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না। এখন দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা, এখন তো দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা, এখন কি সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বলে দেই, দেখো এই যে বলছিলাম যে যেটা 2010 সালে শিল্পনীতি, সেই নীতি অনুযায়ী বাংলাদেশের শিল্প সমূহকে 9 ভাগে ভাগ করা হয়েছিল। আর যখন 2016 সালে আবার শিল্পনীতি হয়, তখন সেটাকে কি করা হয়েছিল, আমাদের 9 ভাগে ভাগ করা হয়েছিল। আগে ছিল 9 ভাগে, তারপর 2016 সালে কি হয়েছে, 12 ভাগে। আর আমাদের এই শিল্পের উপখাত আছে 5টা। এই যে ভালো করে মনে রাখো, কি আছে, উপখাত। নোট করবি না, নোট করবা না, না নোট করবা না, এই যে আমি বলতেছি লিখতেছি, নোট করবা না, তুমি বেশি ক্ষতিগ্রস্ত হবা। উপখাত কয়টি, 5টি। কয়টি উপখাত, 5টি। উপখাত কয়টি, 5টি। ক্লিয়ার ভাইয়া, সঠিক, গুড। তারপরে দেখো, নিচের কোন শিল্পটি শুধুমাত্র সরকারি বিনিয়োগের জন্য নির্ধারিত। দেখো সরকারি বিনিয়োগের জন্য শুধু নির্ধারিত কোন শিল্পটি, হাইটেক শিল্প, সৃজনশীল শিল্প, সংরক্ষিত শিল্প, ভারী শিল্প। দেখো আমি ওই শিল্পগুলো বলতেছি, তারপর তোমরা বলবা। যেমন আমাদের গাজীপুরের টাকশাল, গাজীপুরের সমরাস্ত্র কারখানা, ঠিক আছে, সমরাস্ত্র কারখানা, ঠিক আছে। তারপরে গাজীপুরের সমরাস্ত্র কারখানার ভিতরে কি আবার অস্ত্র কারখানা। এই যে শিল্পগুলা কোন শিল্প বলো, তাহলে বলতে পারবা। হাইটেক শিল্প, সৃজনশীল শিল্প, সংরক্ষিত শিল্প, ভারী শিল্প। আমি বলে দিলাম, দেখো পারো কিনা। 2 বলছো অপর্ণা আফনান, গুড। তোমার জন্য হিউজ 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 লাভ, অসংখ্য ধন্যবাদ বোন আমার। সংরক্ষিত শিল্প, দেখো টাকশালে কি হয়, টাকা তৈরি হয়, সংরক্ষণ করে রাখে। সমরাস্ত্র কারখানায় কি হয়, অস্ত্র তৈরি হয়, অস্ত্র কারখানায় অস্ত্র তৈরি হয়, সেগুলো কি করে রাখে, সংরক্ষণ করে রাখে। এবং এই শিল্পগুলোই একমাত্র সরকারি বিনিয়োগের জন্য নির্ধারিত। অসংখ্য ধন্যবাদ, এই কষ্ট করে পড়ানোর পর অ্যান্সার দিতে পারছো সঠিক, অনেক ভালো লাগে। তারপরে দেখো, মাইক্রো শিল্পে শ্রমিকের সংখ্যা হলো ম্যাক্রো আর এটা হচ্ছে মাইক্রো। আর মাইক্রো শিল্পে শ্রমিকের সংখ্যা কত, 5 থেকে 9 জন, 10 থেকে 24 জন, 25 থেকে 99 জন, 100 থেকে 150 জন। দেখি সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এই 3 নাম্বার সবাই কমেন্ট করো। 3 নাম্বার
3 নম্বর সবাই কমেন্ট করো, 3 নম্বর। 3 নম্বর সবার চাচ্ছি আমি। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে বি, অবশ্যই সঠিক অ্যান্সার, 10 থেকে 24 জন। 3 নম্বর হচ্ছে বি, 10 থেকে 24 জন। তারপরে জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক শিল্প কোন ধরনের শিল্প নামে পরিচিত? বলো, জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি শিল্প কোন শিল্পের নামে পরিচিত? কুটির শিল্প, সৃজনশীল শিল্প, মাইক্রো শিল্প, হাইটেক শিল্প। দেখো, আমাদের জ্ঞান আর পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি, দেখো উচ্চ প্রযুক্তির বলছে, উচ্চ প্রযুক্তির শিল্পই কি আমাদের, যে দেখো না উচ্চ প্রযুক্তির যে বিভিন্ন রাইট থাকে, ঠিক আছে, আমাদের যে হাইটেক পার্কগুলো আছে, উচ্চ প্রযুক্তির কি আছে, ব্যবহার আছে, এই বিভিন্ন ইভেন্ট থাকে, বিভিন্ন রাইট থাকে, ঠিক আছে, এই হাইটেক শিল্পগুলো হচ্ছে কি জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক শিল্প, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, বৃহদায়তন শিল্প বিকাশের ফলে, বৃহদায়তন শিল্প যদি বিকাশ হয় তারপরে কি হবে? শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক থাকে, উন্নত উৎপাদন কৌশল ব্যবহার হয়, আয় বৈষম্য হ্রাস পায়, একচেটিয়া কারবার হয়। দেখো, বৃহদায়তন শিল্পের বিকাশের ফলে একচেটিয়া কারবার রোধ হয়, এটা হবে না। আয় বৈষম্য হ্রাস পায়, এটাও হবে না, ঠিক আছে। শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক থাকে, উন্নত উৎপাদন কৌশল ব্যবহার হয়। অবশ্যই যখন তুমি বৃহদায়তন শিল্পের বিকাশ করবে, উন্নত উৎপাদন কৌশল কি হবে? কৌশল ব্যবহার হবে। গোট, আলমগীর সঠিক অ্যান্সার দিয়েছো 4 নম্বর। 5-এ খ, মায়া খ, সঠিক অ্যান্সার, গোট। তারপরে দেখো, বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? এটা না পারলে মাইর দিব গো, তোমাদের মাইর দিব। গরমের মধ্যে ক্লাস নিতেছি, গেমে যাচ্ছি, বুঝছো? তোমরা যদি এগুলো মানে মনোযোগ সহকারে না পড়ো, আসলে কষ্টগুলো বৃথা। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? পাট শিল্প, বস্ত্র শিল্প, চামড়া, পোশাক। 6-এ কমন করো, 6-এ ডি, অপর্ণা আপনার সঠিক অ্যান্সার, গুড। তারপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য কোনটি? বলো, তৈরি পোশাক, পারো। তারপর বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চা উৎপাদন হওয়ার মূল কারণ কোনটি? বলো, মূল কারণ কোনটি? এই যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চা উৎপাদন হয়, মূল কারণ কি? বলো দেখি কে পারো। উন্নত যোগাযোগ ব্যবস্থা, শ্রমিক সস্তা, পর্যাপ্ত বৃষ্টিপাত, সহজ সংরক্ষণের সুবিধা। দেখি সবাই একটু বলো, সবাই এই 8 নম্বর কমেন্ট করো, 8 নম্বর কমেন্ট করো। 8-এ সি, পর্যাপ্ত বৃষ্টিপাত। অপর্ণা আফনান, অসংখ্য ধন্যবাদ তোমার জন্য, অসংখ্য কি শুভকামনা রইল, অনেক শুভকামনা রইল, ইনশাল্লাহ ভালো করবা। এরপরে দেখো, নিচের কোনটি রপ্তানিমুখী শিল্প নয়? এই যে নয় আর শিল্প, এর মধ্যে অনেকেই ভুল করে রে ভাই, শতকরা 5% এটা ভুল করে, জাস্ট কি আবেগকে কন্ট্রোল করতে পারে না। যখন দেখে নিচের কোনটি রপ্তানিমুখী শিল্প, এই 9টার দেখে না, শেষ করে না, তাড়াতাড়ি করতে হবে, সময় নাই। 9 যেটা শিল্প সেটা দিয়ে পরে দেখে আইসা বাসায় 9, তাহলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে 9। তাহলে এটা দেখো, নিচের কোনটি রপ্তানিমুখী শিল্প নয়? পাট আমরা বাহির রপ্তানি করি, বস্ত্র অবশ্যই রপ্তানি করি, তৈরি পোশাক অবশ্যই রপ্তানি করি, কিন্তু গাড়ি আমরা জাপান, ঠিক আছে, জাপানি টয়োটা, তারপরে ইন্ডিয়া থেকে তোমার ইয়াম্মা, এগুলো কি করি আমরা? আমদানি করে আনি, তাহলে কি হবে? গাড়ি। আচ্ছা, এরপরে দেখো, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগকে সংক্ষেপে বলা হয়, এটা বলো দেখি, এটা কে পারো? সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগকে সংক্ষেপে বলা হয় পিডিপি, পিপিসি, পিপিপি, মানে ট্রিপল পি, পিপিএম। বলো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের যে যৌথ উদ্যোগের যে ব্যবসাগুলো আছে, বাণিজ্যগুলো আছে, এটা অনেক দূর এগিয়ে গেছে, ঠিক আছে, সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে, যৌথ উদ্যোগের মাধ্যমে, ঠিক আছে। তাহলে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই তো অনেকেই পারছো। এরপরে আসো, গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন। আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এগুলো কি করবা? এসএস দিয়ে রাখো এবং লিখে রাখো, নোট করে রাখো, এগুলো থেকেই আসবে ভাই বোন আমার, এগুলো থেকেই আসবে। অনেক গবেষণা করে কষ্ট করে এগুলো করছি, আমি বের করছি, বুঝছো, এগুলো থেকে আসবে।
শিল্পায়নের মাধ্যমে কিভাবে একটি দেশ স্বনির্ভরতা অর্জন করে। মানে বাংলাদেশ না, শুধু পুরো পৃথিবীকে যদি কি করতে হয়, পুরো পৃথিবীকে যদি রাজত্ব করতে হয় এবং ক্ষমতাধর রাষ্ট্র হতে হয়, শিল্পে কিভাবে, শিল্পায়নে অবশ্যই কি হতে হবে, স্বনির্ভরশীল হতে হবে। যতদিন পর্যন্ত আমার দেশ তথা কোনো দেশ পারবে না, ততক্ষণ পর্যন্ত অন্যের উপর নির্ভরশীল হতে হবে। ফার্ম ও শিল্পের মৌলিক পার্থক্য কি? ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ। তারপর ক্ষুদ্র কুটির শিল্প কিভাবে গ্রামীণ অর্থনীতি বিকাশে ভূমিকা রাখে। এই যে আমাদের অবসর সময়ে মা ও বোনেরা, ঠিক আছে, অনেক অসচ্ছল পরিবারের মা ও বোনেরা সবাই এই কাজটা করে, গ্রামীণ এই ক্ষুদ্র কুটির শিল্প কি করে, স্ব উদ্যোগে করে। ধর তোমার মাটির জিনিস বানায়, তারপরে হাতের তৈরি বস্ত্র শিল্প বানায়, ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিস। এরপরে শিল্পায়নের মাধ্যমে কৃষির আধুনিকায়ন কিভাবে প্রভাবিত হয়। দেখো শিল্পায়নের মাধ্যমে অবশ্যই কৃষির মধ্যে আধুনিকায়ন আসবে। দেখো শিল্পায়ন কি আসবে, পাওয়ার টিলার আসবে, আমাদের হারভেস্টার মেশিন আসবে, আমাদের এই কি বল ধান ক্ষেত রোপণের জন্য মেশিন আসবে, যত প্রকার ফসল আছে সবগুলা রোপণ, তারপরে ফসল উৎপাদন চূড়ান্ত করা, সবকিছুর মাধ্যমে আমাদের কৃষির আধুনিকায়ন ছোঁয়া লাগবে শিল্পায়নের মাধ্যমে। কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে অবশ্যই। তারপরে এই যে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পিপিপি যৌথভাবে ঝুঁকি বহন করে। কেন কেন করে বলতো? ওই যে যৌথভাবে তারা কি করে, যে কোনো ব্যবসা বাণিজ্য কে কি করে, তারা টার্গেট হিসেবে নিয়ে তারা পারপাস হিসেবে গ্রহণ করে, সেটার পক্ষে তারা দুই পক্ষই কি করে, একত্রে কাজ করে। তারপর শিল্পায়নে কর্মসংস্থান সৃষ্টি অন্যতম সহায়ক। অবশ্যই শিল্পায়ন হলে তোমার বাড়ির পাশে দেখো গার্মেন্টস, তোমার বাড়ির পাশে কলকারখানা হলে তোমার এলাকার যে যুবকগুলা কি আছে, বেকার আছে বা ওইরকম ভাবে পড়াশোনা করে নাই, মেট্রিক পাস করতে পারে নাই, ওরা কি হয়ে যায়, এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে তারা। ক্ষুদ্র কুটির শিল্প কিভাবে দেশের সুষম উন্নয়ন ঘটায়। ঠিক একই, বুঝে বললাম যে আমাদের যেই আমরা সচরাচর আমাদের পরিবারের যেই সদস্য সংখ্যা যারা আছে, ঠিক আছে, আমাদের মহিলারা, আমাদের বোনেরা, ঠিক আছে, তারা কি করে অবসর সময়ে যদি এই ক্ষুদ্র কুটির শিল্পে কি করে যায়, আত্মকর্মসংস্থান অর্জন করে, তাহলে কি করতে পারে, তারা সহজেই দেশের কি করতে পারে, সুষম উন্নয়ন ঘটাতে পারে। এতে করে পুরুষ যেরকম ভাবে অন্য জায়গায় কি করে, বাইরে যেরকম জব করে বা ব্যবসা লিপ্ত হয়, ঠিক একইভাবে আরেকটা হাত বাড়ির অবসর সময়ে মহিলারা এবং বোনেরা, আপুরা, ভাইয়ারা কি করতে পারে, তারাও কি করতে পারে, তাদের অর্থ উপার্জনের একটা ব্যবস্থা করতে পারে। তারপরে চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয় কেন? অনেকবার আসছে, অনেক কমন এটা, কারণ এটা হচ্ছে কি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা কি আমাদের পণ্য। বর্তমানে চামড়া শিল্পের অবনতির কারণ কি বলো, অবনতির কারণ কি বলো? অব্যবস্থাপনা। অবনতির সবচেয়ে বড় কারণ কি? অব্যবস্থাপনা, ঠিক আছে, অব্যবস্থাপনা। তারপর এবার দেখো সৃজনশীল টপিক কি হচ্ছে, সৃজনশীল টপিক তৃতীয় অধ্যায় সৃজনশীল টপিক। বুঝতেছো ক্লাসগুলা? বলো ভাইয়া এটা করাইয়া শেষ করে দিয়েন, এখন আজান পড়বে, এই জন্য আর ক্লাস করতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দেখো এর মধ্যে থেকে শিল্পের ধরন অনেক কমন, শিল্পের ধরন, ঠিক আছে, 2 নম্বর। ঠিক আছে, আমি আরে ভাই এবার বলতে নাই, তুমি চলে যাও, সমস্যা, সে রেকর্ড ক্লাস দেখে নিবে, সমস্যা নাই। যারা নামাজে যাও সমস্যা নাই, পরে রেকর্ড ক্লাস দেখে নিও, ঠিক আছে। তারপরে দেখো শিল্পের ভূমিকা, শিল্পের ধরন আর শিল্পের ভূমিকা, ঠিক আছে, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি আসে এই 3 নম্বর অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে। সৃজনশীল টপিক হচ্ছে কি শিল্পের ধরন, মাস্ট কমন, 100% কমন। কত পার্সেন্ট? 100%। না আসলে আমাকে ধরবা কোন শিল্পের অন্তর্গত, আর শিল্পের ভূমিকা। আচ্ছা, এটা করে শেষ করে দিব, ঠিক আছে, এটা করে শেষ করে দিব, আমাদের চতুর্থ অধ্যায় করে শেষ করে দিব। আচ্ছা, আমি শুধু লাস্টে তোমরা যেন রেকর্ড ক্লাসে আমাদের সৃজনশীল কি বলে আমাদের প্রশ্নগুলো তোমরা পাও, এই জন্য আমি তোমাদের দেখাই দিতেছি। এমসি গুলো দেখো, বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। কত? 1974 সালে। তারপরে দেখো জনসংখ্যা পরিমাপে ব্যবহৃত পদ্ধতি,
জনসংখ্যা পরিমাপ ব্যবহৃত পদ্ধতি কয়টা বলো? 3টি, 4টি, 5টি, 6টি। এটা হচ্ছে 4টি, ঠিক আছে। তারপর নিচের কোনটি দ্বারা জন্মহার পরিমাপ করা হয়? ঠিক আছে, সিবিআর ক্রাউড বার্থ রেট, সিবিআর ক্রাউড বার্থ রেট। তারপর নিচের কোনটি জনসংখ্যার আকারকে সরাসরি বৃদ্ধি করে? মাতৃমৃত্যুর হার, অভিবাসন, শিক্ষার হার, উচ্চ জন্মহার। বলো, নিচের কোনটি জনসংখ্যার আকারকে সরাসরি বৃদ্ধি করে? মাতৃমৃত্যুর হার, অভিবাসন, শিক্ষার হার, উচ্চ জন্মহার। এটা হবে কি? উচ্চ জন্মহার। তারপর 5, কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি? দেখো, কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি, জীবনযাত্রার মান বৃদ্ধি, কৃষি জমির উপর চাপ সৃষ্টি হয়। অবশ্যই কৃষি জমির উপর চাপ বৃদ্ধি পায়, এটা হবে। জনসংখ্যা বাড়লে কৃষি জমির, জনসংখ্যা বাড়লে জনগোষ্ঠীর জায়গাগুলো আস্তে আস্তে কি হবে? কৃষি জমির দিকে বাড়তে থাকবে। তারপর জনসংখ্যার নির্ধারক কোনটি? জনসংখ্যার নির্ধারক কোনটি? মুদ্রাস্ফীতি, উৎপাদন, নিট। এই যে জনসংখ্যার নির্ধারক হচ্ছে কি? নিট, অভিবাসন। ঠিক আছে, যে একটা গ্রামে নিট কতজন অভিবাসী আছে, বাস করে। ঠিক আছে, জনসংখ্যা নির্ধারক হচ্ছে কি? নিট, অভিবাসন। তারপর মেলথাসের জনসংখ্যা তত্ত্ব অনুসারে যে সময়ে খাদ্য উৎপাদন 5 গুণ বৃদ্ধি পায়, সে সময়ের জনসংখ্যা বৃদ্ধি পাবে 3 গুণের সাথে। 5 গুণ বৃদ্ধি পেলে 3 গুণের সাথে কি বলবা? এই যে 5 গুণ বলবে না, আমি একটা কৌশল দিতে, যত গুণ বলবে সেটাকে তুমি 3 দ্বারা গুণ করবা, তারপর 1 যোগ করবা। মানে 3 5 15 যোগ 1 16, এই 16 গুণ। যত গুণ বলবে সেটাকে 3 দ্বারা গুণ করবা, যত গুণ বলবে তত 3 দ্বারা গুণ করবা, সাথে 1 যোগ করবা, 16 গুণ। মেলথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি কি হারে ঘটে? স্বাভাবিক, অস্বাভাবিক, গাণিতিক, জ্যামিতিক। জনসংখ্যা বৃদ্ধি এই মেলথাসের মতে সে বলেছে জ্যামিতিক হারে। কি হারে? জ্যামিতিক হারে। ঠিক আছে, জ্যামিতিক হারে। ঠিক আছে, আর বলছে খাদ্যের উৎপাদন ঠিক একই। মেলথাস খাদ্য উৎপাদন, খাদ্য উৎপাদন, ঠিক আছে, এই খাদ্য উৎপাদনটা মেলথাসই বলেছে খাদ্য উৎপাদন ঘটে কি? গাণিতিক হারে। ঠিক আছে, দুইটা প্রশ্ন, এই দেখুন একটা আসতে পারে। মেলথাসের জনসংখ্যা বৃদ্ধি পায়, আর সে কিন্তু জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা, জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা মেলথাস। সে এই জনসংখ্যা বৃদ্ধি হার বলেছে জ্যামিতিক হারে হয়, এবং সেই বলেছে খাদ্য উৎপাদনে এর হয় কিভাবে? বৃদ্ধি করে কিভাবে? গাণিতিক হারে। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে আসো, কাম্য জনসংখ্যার সূত্রটি প্রদান করেন কে? দেখো, কাম্য জনসংখ্যার সূত্রটি প্রদান করে, জনসংখ্যা বলছি তো, কাম্য জনসংখ্যার সূত্রটি কে করে বলো? মেলথাস, কে বোর্লিং, ডাল্টন, অ্যাডাম স্মিথ। মেলথাস। তারপরে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, এটা বললামই, কোন দিদি বলেছেন? মেলথাস। জনসংখ্যা বৃদ্ধির, এই যে দেখো, এখন আমি শুধু জাস্ট স্লাইড গুলো দিব, তোমরা কি করবা? যেহেতু তোমাদের আরেকটা ক্লাস আছে 7:30টায়, ঠিক আছে, তোমাদের তো একটা কি আছে, আরামের একটা দরকার আছে, রেস্টের দরকার আছে। ঠিক আছে, আমি তোমাদের এই যেহেতু এত কষ্ট করে তোমাদের জন্য করছি, আমি স্লাইড গুলো চেঞ্জ করতেছি, তোমরা কি করবা? এসএস দিবা। দেখো তোমরা সবাই এই প্রশ্নগুলোই তোমাদের আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে পঞ্চম অধ্যায় দেখো, খাদ্যের দাম স্তর নাগালের মধ্যে থেকে পর্যাপ্ত নিরাপদ খাদ্য প্রাপ্তিকে কি বলে? বলো, খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের নিরাপত্তা। এটা কি? খাদ্যের নিরাপত্তা। আচ্ছা, এরকম ভাবে দেখো, ক্লাস নিয়ে তো আমি সারাক্ষণই করতে পারবো, কিন্তু তোমাদেরকে আমি এগুলো দেখাই দিতেছি যেন তোমরা এগুলো পারো। ঠিক আছে, তোমরা এই গুরুত্বপূর্ণ গুলো তোমরা যেন পারো। আচ্ছা, এরপরে বিএসটিএফ অনুরূপ জানো তো, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ঠিক আছে, এটা বি নাম্বার। তারপর টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। নিরাপদ খাদ্যের প্রধান বাধা কোনটি? বলো, প্রধান বাধা কোনটি? খাদ্য সংরক্ষণ, আমাদের খাদ্য সংরক্ষণ। এবার গুরুত্বপূর্ণ অনুধাবন দেখো, এসএস দিয়ে এগুলো লিখে নিবা, নোট করবা। যে নোট করে দিবা তার জন্য আমার পক্ষ থেকে কি পাবে? মোবাইল রিচার্জ পাবে। ঠিক আছে, যাও। এসএস দিয়ে রাখো, আমি সাইডে আসছি। আজকের এই ক্লাস যেই কলিজার ভাই ও বোন এটা নোট করে দিবা কষ্ট করে, এই যে আমি আজকে পড়াচ্ছি, যে কষ্ট করে নোট দিবা তাকে আমি মোবাইল রিচার্জ দিব। অবশ্যই দিব।
অবশ্যই দিব। তারপর দেখো এই যে 6 নম্বর অধ্যায়ে দেখো এমসিকিউ গুলা, অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি? বাহ্যিক উৎস এবং অভ্যন্তরীণ উৎস এগুলো তোমরা জানো। ফিনিশ কোন ভাষার শব্দ? ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়নে অভ্যন্তরীণ উৎস কোনটি? এই তো। তোমরা দেখো এগুলো তোমার কাছে কমন হবে, তোমরা এগুলা জাস্ট কি করবা, সবগুলা পড়ে নিবা। আমি যেহেতু এগুলো সাজাইছি, গুরুত্বপূর্ণ দেখো এই খ প্রশ্ন অনুধাবন, এগুলো থেকে আসবে তোমাদের। দেখো এই তো। আবার সপ্তম অধ্যায় দেখো এমসি গুলা। মুদ্রাস্ফীতির কারণ কি বলো? এটা কি উৎপাদন বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস, এটা অর্থের যোগান হ্রাস। মুদ্রাস্ফীতির কারণ কি? অর্থের যোগান হ্রাস। নিচে কোনটি কারণে মুদ্রাস্ফীতি হয়? উৎপাদন বৃদ্ধি, অর্থ সরবরাহ বৃদ্ধি, কর হার বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি না, মনে বলছে মুদ্রাস্ফীতির কারণ অর্থ সরবরাহ বৃদ্ধি না, কর হার বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি। চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি প্রধান কারণ কোনটি? সিপিআই পুনরূপ। দেখো এরপর গুরুত্বপূর্ণ অনুধাবন দেখো, এই যে 10টা গুলো প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে দিচ্ছি, এগুলো থেকে আসবে তোমাদের, এগুলো থেকে তোমাদের আসবে। দেখো আবার না পাইলে ধরবে ভাই আমারে, বুঝছো? না পাইলে আমাকে ধরবে, বুঝছো? এগুলো নোট করো, এগুলো তুমি পাবা না। অষ্টম অধ্যায় এমসিকিউ দেখো। ইপিজেড পারো না? এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন। নিজে কোনটি বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য? এটা জানো, তৈরি পোশাক। বাংলাদেশ কোন দেশে বেশি জনশক্তি রপ্তানি করে বলো? আমেরিকা, ইংল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব। সৌদি আরব। বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য উন্নয়ন করবে কোন সংস্থাটি কাজ করে যাচ্ছে বলো? বাংলাদেশ রপ্তানি বাণিজ্যের উন্নয়ন করবে জাতীয় রপ্তানি কাউন্সিল, রপ্তানি উন্নয়ন কর্পোরেশন, রপ্তানি উন্নয়ন ফোরাম, রপ্তানি উন্নয়ন ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো। বিশ্বায়ন বলতে বোঝায়, মূলত বোঝায় ভৌগোলিক বিশ্বায়ন, অর্থনৈতিক বিশ্বায়ন, রাজনৈতিক বিশ্বায়ন, তথ্যগত বিশ্বায়ন। বলো বিশ্বায়ন বলতে কি বোঝায়? যেহেতু অর্থনীতি বলছি, অর্থনৈতিক বিশ্বায়ন। এবার গুরুত্বপূর্ণ অনুধাবন, এরপর এই যে 10টা করে দিয়েছি অনুধাবন, এই থেকে আসবে, বুঝছো? এই থেকে আসবে। একটু এগুলা তোমরা কি করবা, এসএস নিয়ে নিয়ে, ক্লাসে এসএস নিয়ে নিয়ে তুমি এগুলা নোট করবা। বিশ্বাস করো বা তোমাদের এই থেকে খ প্রশ্নগুলো আসবে। নবম অধ্যায় এমসি গুলো দেখো। আমি সময় থাকলে অবশ্যই করে দিতাম, আবার ফোনেও তোমার এই ক্লাসে পরে ফোনে চার্জ করা লাগে, পর আবার পরবর্তী ক্লাস হয়, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। আসলে একটা সাজেশন ক্লাসে 10টা অধ্যায় তোমার সিকিউ, এমসিকিউ প্লাস খ প্রশ্ন এবং উদ্দীপক কোন থেকে আসবে, এগুলো বলাটা খুব কঠিন 1-1.5 ঘন্টার ভিতরে। দেখো অনুধাবন প্রশ্নগুলা, সরকার আয় করে কেন? ব্যয় খাতে কি করার জন্য? ব্যয় করার জন্য। সরকারি ঋণে অন্যতম
আচ্ছা, এরপরে দেখো মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন? এটা কথা আগে একটা ছিল এমসিকিউ, যে নিচে কোনটি মূল্য পরোক্ষ কর, মূল্য সংযোজন কর মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। সবগুলা একসাথে দিলে ভালো হয়। সবগুলা একসাথে কিভাবে বোন দিব বলো আমাকে। হ্যাঁ, এই তো লাস্ট অধ্যায় এমসিকিউ গুলা দেখো, ঠিক আছে? আমি এই নোটগুলা যে করবে, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব তাকে, এবং সে এ থেকে কিছু পাবে, এই কষ্ট থেকে সে ফল পাবে, আমি এটা শিওর দিতে পারি। আচ্ছা, এই যে 10টা ছিল, এখন গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন। দেখো এই যে 10টা, এই 10টা থেকেই তোমাদের এই দশম অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। আচ্ছা, এই তো শেষ আমাদের, ঠিক আছে? তোমাদের 7টা 30 মিনিটে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের উপর গুরুত্বপূর্ণ ক্লাস নেবেন মানিকান আহসান স্যার, তোমরা অবশ্যই সেই ক্লাসে থাকবে। আজকে যে ক্লাসে যে টপিকগুলো দেখাইছি গুরুত্বপূর্ণ, অসংখ্য গুরুত্বপূর্ণ, এবং এই এমসিকিউ গুলা, এই অনুদান প্রশ্নগুলা অনেক গুরুত্বপূর্ণ, যেইগুলো আমি তোমাদের লিখে দিছি সৃজনশীল টপিক, এগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। খ প্রশ্নগুলা অবশ্যই এগুলো থেকেই তোমাদের ঘুরে ফিরে আসবে যে কোনো বোর্ডের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।